আজকে হচ্ছে 19 তারিখ আর আমরা এসেছি, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি মাউনে। যদিও কালকে রাত্রে আমরা ব্লগটা করতে পারিনি, আমাদের জার্নি স্টার্ট হয়েছিল কাল রাত থেকে, বাট যেহেতু খুব হচপচ ছিল কালকের দিনটা বেরোনো নিয়ে, তো সেজন্য কালকে কোনো আমি ক্লিপস নিতে পারিনি। বাট এখন আমরা এসেছি অর্ধেক রাস্তা, এটা হচ্ছে জায়গাটা লেথলাখানে। আর এখানে আমরা এক দাদার বাড়িতে এসে উঠেছিলাম, তিনি পুরো অ্যারেঞ্জমেন্ট করেছিলেন কালকে রাত্রে থাকার জন্য। আর আজকে এবার আমরা ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে যাব মাউনের উদ্দেশ্যে। মাউনে গিয়ে আমরা সাফারি করব, আবার বোট সাফারিও করব, তো সেটা সমস্তটাই তোমাদেরকে দেখাবো। যদিও একটু ক্ষমা চেয়েও নিচ্ছি যে অনেক দিন বাদে আমি ব্লগ দিচ্ছি, তো তার জন্য ক্ষমা করে দেবে। বাট হ্যাঁ, তোমাদেরকে আমি কমপ্লেক্সটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর জায়গাটা, দেখতে থাকো। হ্যাঁ, এই যে আমাদের গাড়ি, আর এটাই করেই আমরা যাত্রা শুরু করেছি। আমাদের টোটাল 13 জনের টিম। এখানে বাচ্চারা অলরেডি গাড়িতে বসে হ্যালো করা, হ্যালো কর দো মাম্মা, হ্যালো করো, say hi, hi, just say hi. বেরিয়ে পড়লাম লেথলাখানে থেকে। প্রায় তখন ঘড়িতে 9:30, পৌঁছতে পৌঁছতে আমাদের ওই 12:30 1টা বেজে যাবে। গ্যাবরন থেকে লেথলাখানে আসতে আমাদের মোটামুটি 6-6.5 ঘন্টা লেগেছিল। এবার আমরা বিকেলে বেরিয়েছিলাম 5:30 নাগাদ, তো সেই জন্য আস্তে আস্তে আমাদের অনেকটাই 1:30 প্রায় বেজে গেছিলো। সবার ফেস দেখে বুঝতেই পারছো কারোর ঘুম ঠিকঠাক হয়নি। আর বাট এনার্জি ছিল ভরপুর, বিশেষ করে বাচ্চাদের মধ্যে প্রচণ্ড এনার্জি। তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে এখানে এত পরিষ্কার আকাশ দেখা যায়, যেহেতু পলিউশন কম, গাড়ি ঘোড়া কম, মানুষজনও কম, তো স্বাভাবিকভাবেই পলিউশনও কম। তো সেই জন্য এখানে আমি দেখবে যে এক একটা জায়গায় এক এক রকমের আকাশ, আর তার কালার সব কিছুই আলাদা। তো সেটা দেখতে অসাধারণ লাগে। এখানে মনে হয় আকাশের দিকে তাকিয়ে প্রায় তুমি ঘন্টা কাটিয়ে দিতে পারবে। তো সাথে আমাদের লাড্ডুজিও আমাদের সাথেই যাচ্ছে। এতদিন যেখানে গেছি তাকে নিয়েই গেছি, তো এবারও তার অন্যথা হয়নি, তাকে নিয়েই আমরা বেরিয়েছি। আর কিছুটা আসার পরে আমরা একটু দাঁড়িয়েছিলাম ব্রেক নেবার জন্য, কারণ অনেকটা জার্নি তো একটু সবারই অসুবিধা হয়। তো এই রাস্তাটা বেশ আমাদের ভালো লাগছিলো, চারিদিকে একদম সোনালি একদম ঘাসগুলো, আর একদম সরু একটা রাস্তা বেরিয়ে গেছে শুধু। তা সেখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটোও তুলে নিয়েছিলাম। দেখো কি সুন্দর পরিষ্কার আকাশ, এরকম আকাশ তো আমাদের ইন্ডিয়ায় দেখা সম্ভব না, তো এখানে দেখে খুব মন ভরে যায়। তো ঘড়িতে তখন প্রায় 1:30। আমরা আগে থেকেই খাবার অর্ডার করে দিয়েছিলাম, এই 3 ট্রি হোটেলে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। চলো তোমাদেরকে চারপাশটা ঘুরে দেখাচ্ছি। পৌঁছে গেলাম আমাদের হোটেলে।
হোটেলটির নাম হচ্ছে এয়ারপোর্ট হোটেল, একদম এয়ারপোর্টের ঠিক উল্টো দিকে। দেখো ওখানে ছোট ছোট প্লেনগুলো দাঁড়িয়েও রয়েছে। আর গ্যাবরন থেকে ডাইরেক্ট এখানে প্লেনে করেও আসা যায়, হ্যাঁ, বাট সেটা একটু কস্টলি হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে ট্রিপটা একদম শর্ট টাইমে করা হয়েছিল বলে, প্ল্যান করা হয়েছিল বলে খুব মানে তাড়াতাড়ি যেই হোটেল আমরা পেয়েছি সেখানেই বুক করেছি। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের যে ইভিনিং সাফারি ছিল সেইটা করার জন্য বোট ক্রুজে। এই যে দেখছো পাশে একটা শোরুম মতন বোট রয়েছে, এর নাম হচ্ছে মোকোরো। তো অ্যাকচুয়ালি এই মোকোরো সাফারি সবাই করে, বাট আমরা করতে পারিনি। তার কারণ হচ্ছে এখানে 12 বছরের ঊর্ধ্বে যেসব বাচ্চারা তারা এখানে অ্যালাউ, তো আমাদের প্রত্যেকেরই বাচ্চার বয়স 12 বছরের কম, তো সেই জন্য আমরা ওই বোটে যাইনি। আমরা সবাই মিলে একটি বোট ভাড়া করেছিলাম এবং সেটাতে করেই সবাই গেছিলাম। নো ডাউট এটাতেও আমাদের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ সবাই মিলে একসাথে যাওয়ার মজাটাই আলাদা। তো এখানে শুধুমাত্র ক্রোকোডাইল আর হিপো দেখা যায়, তো সেটা দেখার জন্যই আমাদের এই ক্রুজে আসা। তো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, বুঝতে পারছিলাম না যে কতটা দেখতে পাবো, কারণ আমাদের যেহেতু পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই বেলা, এবং তারপরে সেখান থেকে ফ্রেশ হয়ে এই আসা মানে খুবই হ্যাপাজার্ড হয়ে গেছিলো ব্যাপারটা। বাট হ্যাঁ, আমাদের এই যে সন্ধ্যের ভিউটা আমরা খুব এনজয় করেছি। আর আকাশের সেই যে বলছি তোমাদের কালার, সূর্য অস্ত যাওয়ার সময় যে কত রিফ্লেকশন হয়, কত রকমের কালার দেখা যায়, সেটা তোমরা এখানে দেখতে পাবে। আর সত্যি এটা দেখে মনোমুগ্ধ হয়ে যেতে হয়। আর হ্যাঁ, এটাও ঠিক, আমরা জলহস্তির দেখাও পেয়েছি, তো সেটাও তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। সামনে দেখো, ও ভিডিও করছে। আরে বাবা, আমরা এতগুলো কথা বলে ফেললাম, দেখো। না না, ওই দেখো হিপো, हिप्पोपोटामस। देखो सेल्फी ले, ये देखो बेबी हिप्पो। এই যে সূর্য অস্ত যাওয়ার সময় আকাশের রঙের ছটা, তো মানে এই যে ভিউটা আমাদের এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো ওখানেই দাঁড়িয়ে খানিকক্ষণ আমরা ফটো তুলি। অসাধারণ অসাধারণ। আমাদের আরও ভেতর দিকে নিয়ে যাচ্ছিলো, বাট দেখতেই পাচ্ছ অনেক অন্ধকার হয়ে গেছে, তো আমরা লাস্টে মানা করলাম যে না, এবারে ব্যাক করি আমরা, যেহেতু অনেক অন্ধকার হয়ে গেছে। তো ব্যাস এই এক্সপিরিয়েন্সটাও আমাদের একটা নতুন ধরনের, একদম সন্ধেবেলায় বোট সাফারি, তো খুবই ভালো লেগেছে। এরপরে আমরা ফিরে গেলাম অনেকটা জঙ্গলের ভেতরে, আর আমাদের প্রায় আধা ঘন্টা আসতে লেগেছে এই স্পটটায়। এরপরে আমরা চলে গেছিলাম তন্দুরেইতে, ওখানে আমাদের রাতে ডিনারটা সেরে নিয়েছিলাম। বেশ সুন্দর অ্যাটমসফিয়ার, বেশ ডিমে ডিমে আলো, আর মিউজিক বাজছে, হ্যাঁ, সবাই খাওয়া দাওয়া করছে, প্রচুর ইন্ডিয়ানসরা গেছে, হ্যাঁ, তাদের সাথেও দেখা হয়েছে। তো সব মিলিয়ে গোটা ব্যাপারটা আমাদের সেই দিনটা খুব ভালো কেটেছে। এবার নেক্সট কালকে আমরা যাব অ্যাকচুয়াল আমাদের মোরেমি গেম রিজার্ভ, যার জন্য আমাদের আসা এখানে। তো সেখানে মোরেমি গেম রিজার্ভে যাওয়ার জন্য আমাদের জিপ রেডি, এবং তার সাথে আমরাও রেডি। আর সবাই একে একে আসছিল। ওয়েদারটা ছিল একটু মেঘলা, তো আর তার সাথে ঝোড়ো হাওয়া, তো সেই জন্য একটুখানি আমরা একটুখানি ঠান্ডায় জর্জরিত। আর বাট এখানে অ্যাকচুয়ালি শীতকাল আসতে চলেছে,
তাই সকাল এবং রাত্রে বেশ ঠান্ডাই লাগে, তাই প্রত্যেকেই দেখতে পাবে আমরা একদম পুরো নিজেদেরকে কভার করে নিয়েছি। আর যেহেতু খোলা জিপ তো প্রচণ্ড হাওয়াও লাগবে, সেই জন্য আর কি প্রোটেকশন নিয়ে নেওয়া সেইভাবে, যাতে কারো ঠান্ডা না লাগে। আর ব্যাস আর খানিকক্ষণের অপেক্ষা, এরপরেই আমরা বেরিয়ে যাব সাফারির জন্য। তো বাকি পুরো জঙ্গল সাফারিটা আমি তোমাদেরকে দেখাবো। অনেক কিছু দেখেছি, অনেক জীবজন্তু অনেক কাছ থেকে দেখেছি, কি কি দেখতে পেয়েছি সেগুলো সবই দেখাচ্ছি। আর এখানে এই যে ড্রাইভার কাম গাইড, তিনি সম্পূর্ণটা আমাদের বলে দিচ্ছিলেন যেগুলো জিনিসগুলো আমাদের নিয়ম মানতে হবে ভেতরে ঢোকার পরে, এবং কোথায় আমরা কি দেখতে পাবো সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিচ্ছিলেন। ব্যাস এগিয়ে চললাম জঙ্গলের উদ্দেশ্যে। এই যে এখন যে রাস্তাটায় আমরা রয়েছি এটাকে বলা হয় অ্যানিমালসদের করিডোর, কারণ এখানে শুনলাম যেটুকুনি গাইডের কাছ থেকে যে আমাদের ডোমেস্টিক অ্যানিমাল আর ওয়াইল্ড অ্যানিমালদের দেখা মেলে এখানে, তো সেই জন্য এটাকে করিডোর বলা হয়। তো এরপরে আমাদের ছিল নেক্সট গেট, আর তারপর থেকে আমরা মেইন যে ওয়াইল্ড অ্যানিমালসগুলো সেগুলো আমরা দেখতে পাবো। দেখছো রাস্তা কীরকম, কিছুটা আওয়াজও তোমাদের শোনাবো যে রাস্তা আমাদের কতটা বাম্পি ছিল আর প্রচণ্ড জার্কিং হচ্ছিল, বাট কিছু করার নেই, ভালো কিছু দেখতে গেলে এইটুকুনি তো সহ্য করতে হবে। বাস আমরা খুব এনজয় করছিলাম ব্যাপারটা। দেখো ঢুকতে ঢুকতেই দেখা পেলাম, প্রথমে তো দেখলাম হাতি এবং তারপরে দেখতে পেলাম জিরাফকে, সে তার ব্রেকফাস্ট করছে। এবং ওয়েদারটা যেহেতু মেঘলা ছিল, বেশি জীবজন্তু আমরা সকালের দিকটা অতটা দেখতে পাইনি, যেইটুকুনি একটা দুটো করেই এরকম অ্যানিমালস আমরা দেখতে পাচ্ছিলাম। একটা জিরাফ একটা হাতি দেখার পরে আমরা আরও এগিয়ে চললাম, এবং এই যে গেটটি, এই গেটটির সামনে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম এবং একটু ফ্রেশন আপ হয়ে নিলাম। তারপরে চললাম আরও ভেতরের দিকে, দেখা যাক আর কি কি অ্যানিমালসদের দেখা মেলে। রাস্তা ছিল খুবই খারাপ এবং মনে হয় কিছুদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য রাস্তায় মাঝে মাঝে জল এবং গর্ত মতন হয়েছিল, তো তার জন্য আরও আমাদের গাড়ি প্রচণ্ড বেশি জার্ক হচ্ছিল। ব্যাস বাচ্চারা সেটাতেও খুব মজা পাচ্ছিল। আমাদের দুটো জিপ ভাড়া করতে হয়েছিল, কারণ আমরা ছিলাম টোটাল 13 মেম্বার্স, তো তাই জন্য দুটো জিপ আমাদের নেওয়া হয়েছিল। আস্তে আস্তে এগিয়ে চলেছি আরও ভেতরে ঘন জঙ্গলের দিকে, আর চেষ্টা করছিলাম যাতে আমরা, চেষ্টা না আশা করছিলাম যাতে আমরা একটু বাঘ সিংহের দেখা মেলে। এই যে যে অ্যানিমালটি দেখছো এটির নাম হচ্ছে ওয়াইল্ড বিস্ট বলে একে। অ্যাকচুয়ালি আফ্রিকাতে আসলে মানুষ বিগ 5 দেখতে চায়, বিগ 5-এর মধ্যে এটি একটা। এছাড়াও থাকে আর হাতি, গন্ডার, বাঘ, সিংহ আর এই যে ওয়াইল্ড বিস্ট, টোটাল 5টা। আমার মনে আমি ঠিকই বললাম, হ্যাঁ। আর এই যে বাঁদর এগুলো যদিও, বাট এগুলোকে এখানে এরা বাবুন বলে। এবং সবশেষে প্রতীক্ষার অবসান, এবং যেটা আমরা একদম এক্সপেক্ট করিনি যে যেটার দেখা পাবো সেটা হচ্ছে চিতা। এবং একটি চিতা না, তিনটি চিতা আমরা দেখেছি, মানে এখানে মা চিতা এবং তার সাথে তার দুটো বাচ্চা একসাথে বসেছিল।
বেশ অনেকটা টাইম নিয়ে আমরা চিতা দেখলাম এবং পরে শুনলাম গাইডের কাছ থেকে যে গত 2 বছরে তারা নাকি এখনো অবধি চিতা দেখেনি এবং আমাদের লাক ওটাই বলে। আর এখানে অনেকটা না লাক ফ্যাক্টর করে এই অ্যানিমালস দেখার জন্য। অনেকে অনেক লেপার্ড দেখতে পায়, তারপরে লায়ন্স দেখতে পায়, বাট সবাই সবসময় কিন্তু পায় না দেখতে। পুরোটাই লাকের ওপরে আর ওয়েদারের ওপরে নির্ভর করে। লাঞ্চ এবং ব্রেকফাস্ট পুরোটাই প্রোভাইড করেছিল আমরা যেখানে এই সাফারির জন্য বুক করেছিলাম তারা। তো তারপরে লাঞ্চ সেরে বেরিয়ে গেলাম এবার সিংহ দেখার উদ্দেশ্যে। দেখা যাক সিংহের দেখা মেলে কি না, বাট তার আগে আমাদের অনেকটাই মন ভালো হয়ে গেছিলো। এক তো ওয়েদার খুব ভালো হয়ে গেছিলো, দ্বিতীয়ত আমরা ঝাঁকে ঝাঁকে এই জিরাফ এবং জেব্রা দেখতে পাচ্ছিলাম। তোমাদেরকে দেখাচ্ছি, রাস্তার ওপরে এই জিরাফটি দাঁড়িয়েছিল এবং সে একদম স্ট্যাচু হয়ে গেছে আমাদেরকে দেখে মনে হচ্ছিল। একদম রাস্তা গার্ড করে আমাদের জিপ যার জন্য দাঁড়িয়ে পড়েছিল, যেতে পারছিল না। এরপরে আমাদের জিপ রুদ্ধশ্বাসে ছুটতে শুরু করলো। কি কারণ বুঝতে পারছিলাম না, বাট প্রচণ্ড স্পিডে জিপ যাচ্ছিল এবং তারপরে ড্রাইভারকে জিজ্ঞাসা করাতে সে বলল কিছু একটা সন্ধান পেয়েছে, সেখানে আছে অনেকটা দূরেই, তো সেটা দেখার জন্যই সে এত জোরে আর কি গাড়ি চালাচ্ছে। তো এবং সেখানে গিয়ে দেখলাম লায়নিজ। সে অনেকটাই জঙ্গলের ভেতরে যদিও ঢুকে গেছিলো, বাট একটি জিপ ভেতরে নিয়ে গেছিলো বলে আমাদের ড্রাইভারও সেখানে তার পিছু পিছু যেতে শুরু করলো। বাঘ সিংহের সবার দেখা পেয়ে মন শান্তি করে আমাদের ট্রিপ অ্যাকচুয়ালি যেটার জন্য আসা মাউনে সেটা পুরোটাই সার্থক হয়েছে এবং তারপরে আমরা বেরিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। জঙ্গল থেকে বেরিয়ে বেশ কিছুটা এসছি, তো সেখানেও আবার বেশ কিছু ওয়াইল্ড বিস্টের দেখা পেলাম। এত ওয়াইল্ড বিস্ট একসাথে যদিও দেখা যায় না, মানে আমরা কখনো দেখিনি। এর আগে আমরা যে কাসানে ট্রিপে গেছি সেখানে এত ওয়াইল্ড বিস্ট দেখিনি, বাট এখানে দেখলাম। তাই মাউন আসা আমাদের সম্পূর্ণ সার্থক হয়েছে। পার্সোনালি আমি না খুব একটা এই সাফারি জঙ্গল এসব পছন্দ করতাম না, কিন্তু ধীরে ধীরে এই সাফারির প্রতি যে টান আর আরও সাফারি করতে যাবো সেই ব্যাপারটা আমার মধ্যেও গ্রো করছে। কিন্তু আমার হাজব্যান্ড আবার এসব খুব পছন্দ করে, বাট আমার অত ভালো লাগতো না, কিন্তু ধীরে ধীরে সেটা আমারও বেড়ে যাচ্ছে যে আরও কোনো থ্রিলিং এক্সপিরিয়েন্স করার ব্যাপার। আমাদের এই সাফারির টাইম ছিল টোটাল 12 ঘন্টা। যেহেতু ভোর 6:30টায় আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম এবং আর আমরা আবার হোটেলে পৌঁছেছিলাম সন্ধে 7:30 প্রায় হয়ে গেছিলো। এবং যেহেতু সবাই প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর তার পরের দিনই আমাদের বেরোনোর ছিল, মানে যে বাড়ি ফিরে আসার ছিল, তো সেই জন্য রাত্রের আর ক্লিপস কিছু নেওয়া হয়নি, জাস্ট সবাই ডিনার করে যে যার রুমে চলে গেছিলাম। এবং পরের দিন সকাল 8টা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে যাই। এবার বাসে আস্তে আস্তে
যেহেতু কারোর আর ভালো লাগছে না, অনেকটা লং ডিস্টেন্স, হ্যাঁ অনেকটা জার্নি, তো আমরা একটা অন্তাক্ষরী খেলেছিলাম এবং সেটা বাচ্চা এবং বড়রা সবাই সেটাই পার্টিসিপেট করি। যদিও ছেলেরা এবং মেয়েরা একটা টিম হয়ে গেছিলো, আর আমার ছেলে এখানে তার সবচেয়ে ফেভারিট গান সেটা গাইছিল। প্রচণ্ড মজা হয়, প্রচণ্ড মজা করতে করতে আমাদের 1-1.5 ঘন্টা কীভাবে কেটে যায় আমরা বুঝতেও পারি না। অন্তাক্ষরী খেলবো আর লড়াই হবে না, সেটা হতেই পারে না। তো দেখো ছেলের টিম আর মেয়েদের টিমের মধ্যে কীরকম লড়াই চলছে। এই ছিল আমাদের 3 দিনের ট্রিপ। যদি এরকম ব্লগ আরও দেখতে চাও, যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। আর হ্যাঁ, ব্লগটা কেমন লাগলো প্রত্যেকে জানিও কমেন্টে। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে।